কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন বিল পরিশোধে দিন দিনই বাড়ছে পজ মেশিনের ব্যবহার। জালিয়াতি রোধে গ্রাহকদের সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। মানধাতা আমলের ওভারল্যাপিং টাইম সিস্টেম সহ নানা কারণে বাড়ছে না রেল চলাচলের গতি। ট্রেনের গতি কমার জন্য দায়ী ২৫০০ বৈধ অবৈধ লেভেল ক্রসিংও। সঞ্চালন জটিলতায় এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত লোডশেডিং হবে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সেচে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার আশ্বাস, বন্ধ থাকবে সার কারখানা। এবং ইইউ থেকে বের হয়ে গেলে কমবে ব্রিটেনের প্রবৃদ্ধি। দেশটির চাকরির বাজার ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব ডেবিট ক্রেডিট কার্ডের ব্যবহারের ঝুঁকি ও গ্রাহক সচেতনতা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আর্থিক খাতের অনলাইন নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেস্ট টেক্সট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কর্ণধার ফাহিমুল হক। জনাব ফাহিমুল হক, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এ বিষয়ে আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসছি। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা গ্রহণের পর বিল পরিশোধের ক্ষেত্রে দিন দিনই বাড়ছে পয়েন্ট অফ সেল বা পজ মেশিনের ব্যবহার। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব মেশিনে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের সময় সচেতন থাকেন না গ্রাহকরা, এমন কথা জানালেন বিক্রেতারা। এদিকে কার্ড জালিয়াতির ক্ষেত্রে পজ মেশিনের ব্যবহারকে অনেকটাই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জালিয়াতি রোধে গ্রাহক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হোসেন সবুজের রিপোর্টে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়ানোর পাশাপাশি সেবা গ্রহণের পর বিল পরিশোধে স্বাচ্ছন্দ্যের কারণে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহারের দিকেই ঝুঁকছেন গ্রাহকরা। সম্প্রতি এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনার পর পজ মেশিনে এসব কার্ড ব্যবহারের সময় কতটা সচেতন থাকেন গ্রাহক, এমন প্রশ্নে রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেল নিজেরা সচেতন না থেকে বিল পরিশোধ করতে শুধু বিশ্বাস রেখে নির্দ্বিধায় কাউন্টারে কার্ড দিয়ে দিচ্ছেন গ্রাহকরা। ক্যাশে মানুষ বেশি বাজার করতো, এখন ডে বাই ডে দেখা যাচ্ছে যে কার্ডের পেমেন্টটা বেশি হচ্ছে। এই প্রথম শুনলাম যে কার্ডটাকে ডুপ্লিকেশন করা যায়। শপিং করতে এসে সে কাস্টমারের মাথায় এটা থাকে না যে এরকম কোনো ক্লোরিং হচ্ছে কিনা বা ডুপ্লিকেশন হচ্ছে কিনা। ওনারা আমাদেরকে নির্দ্বিধায় দিয়ে দিচ্ছেন যে ঠিক আছে, আমার পেমেন্টটা আপনারা পাঞ্চ করে রেখে দেন। ঘুরে ঘুরে শপিং করি, অনেক একদম চোখ দিয়ে তো আর বসে থাকা যায় না, বিশ্বাস করে আর কি করতে হয়। আর এই সুযোগে পজ মেশিনে কার্ড ব্যবহারের সময় তথ্য চুরি করে পরবর্তীতে জালিয়াতি করা অনেকটাই সহজ বলে জানালেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা। যত স্ট্রং হয়ে থাকুক না কেন আমাদের মানে সিকিউরিটি ব্যবস্থা, যদি মূল মেশিন আমার হাতে চলে আসে, কার্ডের কোনো ইনফরমেশন আমার কাছে চলে আসে, তাহলে সেই কার্ড থেকে কিন্তু জালিয়াতি করা সম্ভব। আমাদের রেগুলার অভ্যাস এটা হচ্ছে আমরা কার্ডটা দিয়ে দিই এবং দোকানের একজন কর্মচারী তিনি পজে পাঞ্চ করেন। এই দিক থেকে হিসাব করে যে এটা একটু রিস্কি। তাই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ঝুঁকি এড়াতে সেবা গ্রহণকারীদের সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আপনার সামনে কার্ডটা সব কোটা হচ্ছে কিনা, কার্ডটা নিয়ে কোথায় চলে যাচ্ছে, বা যিনি কার্ডটা নিচ্ছেন তিনি কার্ড নিয়ে কি কোনোভাবে কার্ডের ছবি তোলা বা কার্ডটা এমন কোথাও রাখছেন কিনা বিশেষ জায়গায়, এই জিনিসগুলি লক্ষ্য করা উচিত। পাশাপাশি ব্যাংকিং সেবা নির্বিঘ্ন করতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেবাদানকারীদের আপডেট থাকা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছে অনলাইন নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিমুল হকের কাছে। জনাব ফাহিমুল হক, আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে যারা আসলে কার্ড ব্যবহার করছেন, আমরা যারা গ্রাহক রয়েছি প্রতিনিয়তই হয়তো ব্যবহার করছি, এটিএম বুথের পাশাপাশি আমরা পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কার্ডগুলো ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়টা সবার আগে চলে আসছে এবং সাম্প্রতিক সময় ব্যাংকিং সেক্টরেও বেশ কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো বর্তমানে আমাদের আসলে কার্ডের ঝুঁকিগুলো কি কি রয়েছে? আচ্ছা, আমরা একটা ক্লারিফিকেশন দেই প্রথমে। সেটা হচ্ছে যে আমরা যেটা এসিউম করছি যে মানে দিস ওয়াজ অ্যান অনলাইন প্রবলেম। আমরা সাম্প্রতিক সময়ে যে প্রবলেমগুলো দেখেছি এটা কিন্তু আসলে অনলাইন প্রবলেম না। অনলাইন প্রবলেম ইউজুয়ালি হ্যাপেন্স আপনার ওই সফটওয়্যার সাইডে, অন দ্য ব্যাংকিং সফটওয়্যার অর দ্য সেন্ট্রাল ব্যাংকিং সফটওয়্যার। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ইট ওয়াজ আ সিম্পল অ্যাক্ট অফ আপনার কার্ড ক্লোনিং এবং আপনার পাসওয়ার্ড অ্যাকোয়ার করার যেই ব্যাপারটা। তো এটার আপনার একটা সহজ রেমেডি ফ্রম দ্য ইউজার সাইড
যেটা আপনার হচ্ছে যে একটু সচেতন হওয়া এটিএম বুথে গেলে যে আনইউজুয়াল কিছু দেখা যাচ্ছে কিনা, কিবোর্ডের উপরে অ্যাডিশনাল কোনো কিপ্যাড প্রোটেক্টর টাইপের কিছু রাখা আছে কিনা, ওগুলো যদি থাকে তাহলে এটিএমটা না ইউজ করাই বেটার, কিংবা কার্ডের স্লট যেটা সেখানে অ্যাডিশনাল কিছু দেখা যাচ্ছে কিনা ইত্যাদি। তো এটার আপনার এখন গোয়িং ফরওয়ার্ড আপনার যেটা হচ্ছে যে নাম্বার অফ থিংস করা যেতে পারে আপনার এটাকে সলিউশনটা করা যেন সামনে এটা আমরা মিনিমাইজড হয় এই ধরনের প্রবলেম। আচ্ছা, আরেকটা বিষয় যে সেটা বর্তমান সময়ে আমরা জানি যে প্রায় 85 লাখ এটিএম যে কার্ড হোল্ডার রয়েছে যারা আসলে কার্ডগুলো ব্যবহার করছেন, একটি বিপুল সংখ্যক এর সঙ্গে জড়িত রয়েছেন। তো তাদের আসলে নিরাপত্তার বিষয়টি হঠাৎ করে সামনে চলে আসলো, এর আগে কেন ব্যাংকগুলো আসলে এই বিষয়ে? আচ্ছা, এটা যেটা হচ্ছে যে আমাদের কার্ডগুলো যেগুলো আমরা টিপিক্যালি এখন আমরা এটিএম, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইউজ করি, ওগুলো আপনার ম্যাগনেটিক স্ট্রিপ, পিছে যেটার আপনার একটা কালো স্ট্রিপ থাকে। তো ফার্স্ট ওয়ার্ল্ডে আসলে আপনার এই ম্যাগনেটিক স্ট্রিপ থেকে অলরেডি তারা স্মার্ট কার্ডে চলে গেছে, প্লেসেস লাইক সিঙ্গাপুর, প্লেসেস লাইক ইউরোপ। নট অনলি দ্যাট, আপনি যদি ইউজ করতে চান আপনার ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড, আপনার পাসওয়ার্ড লাগবে। এখানে আপনার একজন বিশেষজ্ঞ বলছিলেন যে আমরা যখন কার্ড ইউজ করব, একটা ক্রেডিট কার্ড কোনো একটা দোকানে অথবা রেস্টুরেন্টে, সেখানে আপনার আমাদের কার্ডটা আমাদের চোখে চোখে রাখা উচিত। এটা খুব একটা ইম্পর্টেন্ট টিপ, কারণ আমার যদি কার্ড ক্লোনিং করতে হয় তাহলে তো আমার কার্ডটা নিয়ে কোথাও কোনোখানে যাওয়া লাগবে। সো বিদেশে আপনার এই জিনিসটা ট্যাকেল করার জন্য যেটা করে যে আমরা এখন কোয়াইট কমনলি দেখি যে টার্মিনালটা ওয়্যারলেস। এটা কিন্তু আধুনিক ব্যবহারের বিষয়টা আপনি বলছিলেন, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে একটি অন্য জাতীয় খবর জেনে আসছি। দর্শক, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার প্রকল্প উদ্বোধনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেন্দ্র করেছি এবং ৭৬% মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। পর্যায়ক্রমিকভাবে এই বিদ্যুৎ আমরা প্রতি ঘরে তো পৌঁছে দেবই, আর আমাদের যেটা লক্ষ্য ইতিমধ্যেই সেটা আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের এই দেশকে বিদ্যুতের চাহিদা শুধু এখন না, আগামী আমাদের যে 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে চাই, সেই 41 সালের মধ্যে কত বিদ্যুৎ আমরা উৎপাদন করব তারও একটা পরিকল্পনা আমাদের নেওয়া আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে যেমন আমরা ঘোষণা দিয়েছিলাম, সেই সাথে সাথে আমরা সেভাবে পরিকল্পনাও নিয়েছি এবং আমাদের যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা বাস্তবায়ন করেছি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। কাজে এই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে তা বাস্তবায়ন করতে চাই যে 2021 সালের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করব 24,000 মেগাওয়াট। ইতিমধ্যে 14,500 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, আর 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট হবে। 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। সেই মহা পরিকল্পনা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং ধাপে ধাপে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি শুধু দোয়া চাই সকলের, যে আপনারা দোয়া করবেন যে আমাদের এই গৃহীত কাজগুলি আমরা সফলভাবে করতে পারি। কাজে সেই বিদ্যুৎ, সেতু, রেল, তাছাড়া আমাদের যেমন ওয়াসা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জয়পুরহাটের বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে সর্বক্ষেত্রেই বিভিন্ন উন্নয়ন কর্মসূচি আজকে তা আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমি প্রথমেই উদ্বোধন করি, কারণ নিজের জায়গাটা তো এটা একটু আগে দেখতে হয়, এটা খুব স্বাভাবিক। কারণ আসলে আমার টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ এই কারণে যে সব এমপিদের ছুটতে হয় নিজের এলাকায় নিজের এলাকার কাজ করতে, কিন্তু আমাকে দেখতে হয় পুরো বাংলাদেশ, অর্থাৎ 300 সিটের কাজে আমাকে একা করতে হয়। সেদিক থেকে আমার এলাকার মানুষ সবসময় আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেন। বাবা মা ভাই সব হারিয়ে আমি ফিরেছি, আর এই এলাকার মানুষ তারাই কিন্তু আমাকে এই বাবা মা ভাইয়ের স্নেহ দিয়েছেন, আর সেই স্নেহ দিয়ে আমার প্রতিটি কর্মকাণ্ড তারা করে থাকেন। কাজে আমি কোটালীপাড়া, টুঙ্গিপাড়া মানুষের কাছে সবসময় কৃতজ্ঞ। আর সে কারণে আমি প্রথমেই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার 90টি গ্রামের 6,000 পরিবারকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন আমি করলাম। আশা করি
আমরা আগামীতে প্রায় প্রতিটি এলাকায় আমরা এই বিদ্যুৎ পৌঁছাতে পারবো। যেখানে গ্রিড লাইন নাই সেখানে আমরা সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। এছাড়া ইসিপিবি চট্টগ্রাম লিমিটেড, লাখ ধানাবি বাংলা পাওয়ার লিমিটেড কুমিল্লা, বিপিডিবি আরপিসিএল পাওয়ার জেন লিমিটেড গাজীপুর এবং আশুগঞ্জ 225 মেগাওয়াট সিসিপিপি বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি আগে আমার সমস্ত বক্তব্যগুলি উদ্বোধনগুলি শেষ করে তারপর আপনাদের সাথে পরে কথা বলবো। আমরা সড়কের যোগাযোগের উপর আমরা গুরুত্ব দিয়েছি এবং আপনারা জানেন যে কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে দেখা যাবে সাগরের ভিতর থেকে সূর্য উদিত হচ্ছে, আবার সাগরের ভিতরেই সূর্য অস্তমিত হচ্ছে। এই ধরনের জায়গা পৃথিবীতে খুব কম আছে, কিন্তু আমাদের দেশে এই যে জায়গাটা ছিল এটা অনেকেই কিন্তু সেভাবে নজর দেয়নি। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি এই কুয়াকাটায় বহু আগে যাই এবং এই স্পটটা আমি দেখি এবং দেখার পর থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটাকে আমি আরো উন্নত করব। কাজে যখনই সরকার এসেছি আমরা পদক্ষেপ নিয়েছি। আরেকটা কথা হলো যে কোনো উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ, আর এখানে এত নদী, বিশাল বিশাল নদী, কাজে এই নদীর উপর সেতু করা বেশ কঠিন কাজ। আমরা কিছু জায়গা নির্দিষ্ট করে সেতু নির্মাণ শুরু করেছি। মানে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন নদীর উপর সেতু নির্মাণ হয়েছে, কিছু সেতু নির্মাণ হচ্ছে। ইতিপূর্বে আমি শেখ রাসেল সেতু উদ্বোধন করা হয়েছে। আজকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতু আমি উদ্বোধন করলাম। তাছাড়া আমাদের সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেখানে পুনর্নির্মিত 11টা সেতু, গোবিন্দগঞ্জ, জালালপুর, বোকারভাঙ্গা, জাতুয়া, বাউশ, চেচান, রাউলি, কৈতক, মনবেগ, আহসানমারা, চিকনিকারা, এই 11টা সেতু যা পুনর্নির্মাণ করা হয়েছে সেগুলির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সিলেট জকিগঞ্জ মহাসড়কে 5টি সেতু পুনর্নির্মাণ করা হয়েছে। কাকুরা, কোনাগ্রাম, পরচক, সাতপরি, শাহজাদপুর, আমি এই 5টি সেতুরও শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আরও অনেকগুলি সেতু এবং সড়কের কাজ আমরা করছি। ইতিমধ্যে এত বেশি সেতু বোধহয় বাংলাদেশে কোনো সরকার করতে পারেনি যেটা আওয়ামী লীগ সরকার করেছে। সর্বমোট আমরা কত সেতু করেছি? 537টা সেতু ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। মানে এটা শুধু সড়কের ব্যাপারে 537টা সেতু আমরা নির্মাণ করেছি, তার মধ্যে বড় বড় সেতু আর পদ্মা সেতু নির্মাণ কাজ তো ইতিমধ্যে আল্লাহর রহমত আমরা শুরু করেছি। কাজে এরপরে আর কোনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সড়ক যোগাযোগটা যাতে হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। পাশাপাশি আমাদের রেল, আসলে মূলত রেল একসময় তো প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। যে কোনো কারণই হোক, বিএনপি জোট সরকার ক্ষমতা আসার পর থেকে রেলকে একেবারে বৈমাতৃক সুলভ আচরণ করত এবং ধীরে ধীরে রেল লাইনগুলি বন্ধ করা সেভাবে তারা পদক্ষেপও নিয়েছিল। আমরা সরকারে আসার পর রেলকে আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের দেশের সাধারণ মানুষ অল্প খরচে রেলে চলাচল করতে পারে, অল্প খরচে মালামাল আনতে পারে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেদিকে লক্ষ্য রেখেই
ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। সারা বাংলাদেশে আমরা একটা রেল যোগাযোগ গড়ে তুলতে চাই। বরিশাল রেল দেখে নাই কখনো, ইনশাল্লাহ আমরা বরিশালেও রেল লাইন নিয়ে যাব। আমাদের পরিকল্পনা আছে যে কুয়াকাটা পর্যন্ত রেল যাবে, আর এখান থেকে আমাদের মংলা পোর্ট পর্যন্ত যাবে। পায়রা বন্দর করছি, সেখানেও আমরা করতে পারবো। যেমন টাঙ্গাইল কখনো রেল লাইন দেখেনি। কাজী যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু যখন আমরা করি, মূল সেতুর ডিজাইনে রেল ছিল না, কিন্তু আমি সরকার আসার পর সেই সেতুর সাথে রেল সংযোগটা দেওয়াতে টাঙ্গাইল রেল দেখেছে। এখন বাকি আছে আমার বরিশালের ওই দিকটা। ইনশাল্লাহ তাদের জন্য আমরা সে ব্যবস্থা করতে পারবো। এখন আধুনিক যুগ, অনেক টেকনোলজি এসেছে, কাজ যেটা করা যাবে। তবে আজকে আমি যেখানে বিশেষ করে আমরা চট্টগ্রামের সাথে যোগাযোগটা আরও দ্রুত বাড়ানোর জন্য, কারণ এই পোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আমরা এখানে রেল চলাচল আরও যাতে মানুষের জন্য সহজ হয়, যাতায়াত ব্যবস্থা সহজ হয়, তার জন্য আমরা দ্বিতীয় রেল লাইন নির্মাণের কাজ শুরু করি। এই দ্বিতীয় রেল লাইন ঢাকা চট্টগ্রাম, এটা কিন্তু আজকের কথা না, এটা বোধহয় সেই 54 সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয়, 21 দফা যে কর্মসূচি, সেখানেও কিন্তু এটা ছিল, কিন্তু যে কারণে এতদিন বাস্তবায়ন হয়নি। তো আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে তা বাস্তবায়ন করলাম। আমি সিগন্যালিং সহ টঙ্গী হইতে ভৈরব বাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এখানে 86 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়েছে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম করিডোরে আরও বেশি গাড়ি চলতে পারবে, সেই সুবিধাটা হচ্ছে। আর এখানে যে জায়গাগুলি, যে স্টেশনগুলি টাচ করবে, যে স্টেশন আমরা দেখছি, সেই স্টেশনে হচ্ছে টঙ্গী, পুবাইল, আরিখোলা, ঘোড়াশাল, জিনারদি, নরসিংদী, আমিরগঞ্জ, খানাবাড়ি, মেথিকান্দা, শ্রীনিধি, দৌলতকান্দি, ভৈরব বাজার 12টি বি ক্লাস স্টেশন এবং ঘোড়াশাল, ফ্ল্যাগ ও হাটুভাঙ্গা 2টি ডি ক্লাস স্টেশন। এই স্টেশনগুলি এই প্রকল্পের আওতায় রয়েছে, এই জায়গাগুলির সঙ্গে সংযোগ হবে। দর্শক, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার প্রকল্প উদ্বোধনের বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আবার ফিরে যাচ্ছি সেই আলোচনায়। আমরা আলোচনার এর আগে যেখানে ছিলাম, যে অনলাইন নিরাপত্তা এবং ব্যাংকিং সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম আমরা। আপনি ব্যাংকিং সেক্টর বিভিন্ন যে বর্তমানে দুর্বলতার কথা বলছিলেন, আসলে সেই বিষয়টা আসলে কতটুকু এখন হুমকির মুখে, অথবা আমরা গ্রাহকদের স্বার্থ আসলে কতটুকু হুমকির মুখে? আমাদের এখানে দুটো পার্ট। একটা যেটা হচ্ছে যে ব্যাংকের ব্রাঞ্চ এবং এটিএম এর নিরাপত্তার জন্য যা যা সিকিউরিটি মেজার্স নেওয়া দরকার, কমনলি যেটা হচ্ছে সার্ভেলেন্স সিস্টেম, যেটা আমরা সিসিটিভি ক্যামেরা বলি। সার্ভেলেন্স সিস্টেম আপনার আরও অনেক রকমের হতে পারে, কিন্তু বেসিক আমাদের সার্ভেলেন্স সিস্টেম মানে আমাদের সিসিটিভি ক্যামেরা ইউজের আমাদের একটা মিথ, যেটা যে এখানে ক্যামেরা লাগানো আছে কিন্তু কে দেখছে। আমি যদি এখন কিছু একটা করি, তাহলে আমাকে কি এখনই দেখতে পাবে, নাকি আমি চুরি করার পরে তারপরে আমাকে খুঁজে বের করা হবে? আর এখনই যদি দেখতো, তাহলে হয়তো আমি চুরিটা করতেই পারতাম না। সো এই কার্ডের যে ফ্রডটা হলো, এই এটিএমগুলো যদি সার্বক্ষণিক একটা সেন্ট্রাল লোকেশন থেকে মনিটর করা হতো, তাহলে কিন্তু এটা করার একটু ডিফিকাল্ট হতো। অর এটিএমের ভিতরে আমরা যে ধরনের ডাকাতি শুনি, চুরি শুনি, যে হাইজ্যাক হয়, একজনকে নিয়ে গিয়ে তার কার্ড দিয়ে টাকা তোলা হয়, এই ধরনের আপনার ইনসিডেন্টস আপনার অনেক কমে যাবে। তো এই আপনার কমপ্লায়েন্সটা ব্যাংকের, এটা অ্যাজ ফার অ্যাজ আই নো, যে বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংকগুলোকে অনেকদিন ধরেই বলছে, অ্যাবাউট 1-1.5 বছর ধরে, হ্যাঁ, এই কমপ্লায়েন্সটা আনার জন্য, যেন সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এই ক্যামেরাগুলো মনিটর করা হয়। কিন্তু আসলে আপনার আনফর্চুনেটলি মোস্ট ব্যাংকস আপনার এটা এখনও করতে পারেনি। অ্যাজ ফার এজ আই নো, যে অনলি ব্যাংক যেটা আপনার এই কমপ্লায়েন্সটা আনতে পেরেছে, সেটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ব্যাংক। আপনার ওনারা আপনার এটিএম এবং ব্রাঞ্চ আপনার এখন 24/7 মনিটর করেন, যেন ভল্টের আমরা যেরকম ইনসিডেন্ট আমরা রিসেন্ট পাস্টে দেখেছি, ভল্টে ডাকাতি, ওগুলো যেন না হয়। এটিএমে যেন কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট আপনার হওয়ার সময়ই যেন বোঝা যায়, তখন যেন এটিএম মেশিনটাকে বন্ধ করে দেওয়া যায় অথবা সিকিউরিটিকে ডাকা যায়। ওই রিয়েল টাইম মনিটরিংটা ওনারা করছেন, এবং এটা আপনার সব ব্যাংকেরই করতে হবে, এবং এটা না করাটা ইজ নট অ্যান অপশন।
এটা হচ্ছে আপনার ব্যাংকের সাইড, যে ব্যাংক কী করবে। এখন ফ্রম আ ইউজার্স পার্সপেক্টিভ, আমার যে কার্ড, সেই কার্ডটা দরকার হচ্ছে, আমার দরকার স্মার্ট কার্ড, এবং আমার দরকার যে আমার কার্ড ক্লোন হলেই যেন আপনার টাকা তোলা না যায়। আমার একটা পিন কোডও থাকতে হবে, যেটা আপনার ধরেন এখন সিঙ্গাপুর, যেটা আপনার ইউরোপে, আমেরিকাতেও জিনিসটা খুব র্যাপিডলি রোল আউট হচ্ছে জাস্ট ডাবল ভেরিফিকেশনের জন্য। এখন স্মার্ট চিপের কার্ডটা কেন? কারণ স্মার্ট চিপটা আপনার এখনও ক্লোন করা একটু স্লাইটলি মোর ডিফিকাল্ট দেন ম্যাগনেটিক স্ট্রিপ। আর পাসওয়ার্ড কেন? কারণ আমার পাসওয়ার্ড আমি জানি। তো ওই জন্য যেটা হচ্ছে যে নর্মাল আপনার টার্মিনালগুলোতে এই দুটো যদি ইউজ করা হয়, তাহলে আপনার চান্সেস অফ ফ্রড আপনার অনেক কমে যাবে। দু একটি ব্যাংক কিন্তু চিপ সিস্টেমের যে কার্ড তারা ব্যবহার করছে, তবে এখনো অধিকাংশ ব্যাংকগুলো কেন এই সিস্টেমে আসতে পারছে না? এটা কি খুব বেশি ব্যয়বহুল, নাকি আসলে প্রযুক্তি অনেকটা জটিল? এটা একটা ভেরি গুড কোশ্চেন। আপনার কোনো ব্যাংকই আসলে ফুল ফ্লেজেড এটা এখনো ইমপ্লিমেন্ট করেনি। আপনার ইমপ্লিমেন্ট করেনি মিনিং যে কার্ড আমাকে দেয়া হলো, হ্যাঁ, যেটার মধ্যে ম্যাগনেটিক স্ট্রিপও আছে, স্মার্ট কার্ড চিপও আছে। এখন আমার তো এই দুইটা সিস্টেমে ডুয়াল ভেরিফিকেশনের মেশিন থাকা লাগবে, ব্যাক এন্ডে এটাকে প্রসেস করতে পারতে হবে। সো যতক্ষণ না আমরা এই স্মার্ট চিপটার ইউসেজ ব্যাক এন্ডেও এনশিওর করতে পারছি, ততক্ষণ আসলে আমাকে স্মার্ট চিপের কার্ড দিলেই হলো না। আমি যদি কার্ডটা মেশিনে ঢুকাই, ইট উইল স্টিল রিড দ্য ম্যাগনেটিক স্ট্রিপ, কারণ ব্যাক এন্ড আপনার এখনও স্মার্ট চিপ সাপোর্ট করছে না। দ্য সেন্ট্রাল পেমেন্ট অথবা ধরেন ইন্টার ব্যাংক টু ব্যাংক আপনার পেমেন্ট, যেটা যে আমরা যেটা শুনলাম যে এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে আপনার টাকা তোলা হয়েছে, তো সেই যে গেটওয়েটা আপনার সেন্ট্রাল ব্যাংকের, সেটাকে আপনার আপগ্রেড করতে হবে সো দ্যাট স্মার্ট চিপ আপনার ছাড়া জিনিসটা কাজ না করে। তখন আমরা একটা হায়ার লেভেল অফ সিকিউরিটিতে পৌঁছতে পারবো। আচ্ছা, এটা তো এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা এর আগে যে রিপোর্টটি দেখেছিলাম যে আমরা আসলে যারা কার্ডগুলো ব্যবহার করছি, আমরা বিভিন্ন শপিং মলে ব্যবহার করছি, রেস্টুরেন্টে আমরা ব্যবহার করছি কার্ডগুলো, আসলে সব জায়গায় আমরা এখন টাকার পরিবর্তে স্মার্ট কার্ডই ব্যবহার করছি। সেখানে একটি নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি এক ব্যক্তির কার্ড থেকে কোথাও শপিং করা হয়েছে, তিনি জানেন না। মানে এই ঝুঁকিটা এখানেও থাকছে। এবং যে আমরা কয়েকদিন আগে একটি ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তারাও কিন্তু কার্ড ডিভিশনে জড়িত ছিলেন এবং তারা আসলে বিভিন্ন শপিং মল কিংবা রেস্টুরেন্টে যে পজ মেশিনগুলো সরবরাহ করতেন। তার মানে এখানেও একটি ঝুঁকি থাকছে। তো আপনার কাছে কি মনে হয় এই ঝুঁকিটা আসলে কতটুকু? এটা তো একটা প্রবলেমেটিক সিচুয়েশন বটেই। যদি আপনার যারা আপনার সিস্টেমগুলো প্রোভাইড করছেন, ওনারা যদি জড়িত থাকেন এবং ফিউচারেও থাকবেন, এটা আমরা ধরে নিতে পারি। সো আমাদের ওই চিন্তা করেই আমাদেরকে আগাতে হবে। এখন আমাকে যে কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ডে আমার এখনও বেশিরভাগ ব্যাংকেই কোনো পিন লাগছে না। আমি যদি একটা দোকানে যাই, আমার কার্ডটা দেই, ওনারা আমি সাইন করে দিচ্ছি, রিসিট উঠছে, আমি বেরিয়ে আসছি। এখন আমার যদি পিন কোডটা লাগতো, আমার পাসকোড যেটা পাসওয়ার্ড, সেটা আপনার একটা ওয়্যারলেস টার্মিনাল যদি আমার হাতে আসে, আমি যদি একটু আড়ালে পিন কোডটা দিয়ে দিই, তাহলে যেটা হচ্ছে কি যে আমার কার্ডটা কেউ ক্লোন করলেই হবে না, আমার পাসকোডটাও লাগবে, পিন কোডটাও লাগবে। তো এটাই হচ্ছে আপনার ধরেন ইউরোপে ওনারা তো আপনার এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছেন ফর এ রিজন। কারণ আমরা এখন যেই পর্যায়ে আছি, ওনারা 5-7 বছর আগে সেই পর্যায়ে ছিলেন। সো আমরা খুব ইজিলি আমরা ইউরোপের দিকে তাকালে আমরা একটা ভালো গাইডলাইন পেতে পারি যে আমরা কোন দিকে নিরাপত্তা ব্যবস্থা যাওয়া উচিত। আমরা এর আগে যেমনটা বলছিলাম যে বিভিন্ন সচেতনতার বিষয়টা আলোচনা হচ্ছিল, তবে আমরা যেমনটা জানি যে সাম্প্রতিক সময় যে ঘটনাটি ঘটেছে এটিএম বুথে, যে অভিযোগ করার পরে আসলে তারা মনিটরিং এ গিয়েছে, সেই মনিটরিং সিস্টেমটা আসলে কেন আগে থেকে জোরদার নয়, অথবা আগে থেকে তাদের কাছে সেই ধরনের ইনফরমেশন কেন আসে না? এটার মেইন কারণ যেটা হচ্ছে যে আমাদের এখন সার্ভেলেন্স সিস্টেম ওর ক্যামেরা সিস্টেম যেটা আমাদের ব্যাংকগুলোতে ইনস্টলড আছে, সেটা আপনার মোর আসলে আপনার রিঅ্যাক্টিভ রাদার দেন প্রোঅ্যাক্টিভ। সো যখন কোনো একটা ঘটনা ঘটবে, আপনার ক্লায়েন্ট কমপ্লেইন করবে, তখন ওনারা গিয়ে আপনার ফুটেজগুলো, রেকর্ডেড ফুটেজগুলো ওনারা দেখবেন যে ঘটনাটা কি হয়েছে। তখন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরা নষ্ট ছিল অথবা রেকর্ডার নষ্ট ছিল। যেহেতু সিস্টেমটা সেন্ট্রালি অনলাইন না, সেহেতু এটা বোঝা ডিফিকাল্ট কিংবা আপনার সম্ভব না যে সব কিছু সচল আছে কিনা। তো এটাই যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আপনার 1-1.5 বছর ধরে একটা গাইডলাইন দিয়ে রেখেছে ফর ব্যাংকস টু কমপ্লাই, যে নিরবিচ্ছিন্নভাবে ব্রাঞ্চ এবং এটিএমগুলো আপনার মনিটরিংয়ে আনতে হবে। তো ব্যাপারটা কীরকম, যে ধরেন একটা ব্যাংকের যদি 100টা ব্রাঞ্চ থাকে, 200টা এটিএম থাকে, তাহলে 100টা ব্রাঞ্চ এবং 200টা এটিএমের আপনার একটা ওভারভিউ যেন 24/7 আপনার একটা সেন্ট্রাল লোকেশন থেকে মনিটরিং হয় রিয়েল টাইমে।
সো আমি যদি এখন এটিএম বুথে ঢুকি তাহলে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থেকে দেখতে পাবে যে আমি এটিএমে ঢুকেছি। যদি আমি আর আপনি একসাথে ঢুকি তাহলে ওনারা দেখতে পাবেন যে দুজন একসাথে ঢুকেছে। তখন হয়তো ওখানে সিকিউরিটিকে ফোন দিবে যে দুজন একসাথে ঢুকেছে, একজনকে বেরোতে বলো। এখন এমন হতে পারে যে একজন আপনার বয়স্ক ভদ্রলোক, উনি হয়তো এটিএম ইউজ করতে পারেন না, উনি হয়তো ওনার ছেলেকে নিয়ে ঢুকেছেন। তো সেটাও আপনার সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে দেখে ওনারা একটা কল নিতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এখানে কোনো ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে না, লেট দেম। আর একজন যদি এখন হেলমেট পরা থাকে, যেটা কমনলি আমরা শুনি যে ডাকাতির সময়, তাহলে আপনার সাথে সাথে এটিএম মেশিনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া যেতে পারে, সো দ্যাট ফার্দার ট্রানজ্যাকশনটা যেন না হয়। তো যখন যারা আপনার এই ধরনের কাজে জড়িত, ওনারা যখন জানবেন যে আমি এটিএম বুথে ঢুকলেই দের ইজ সামওয়ান ওয়াচিং সেন্ট্রালি, এবং আপনার এটিএম মেশিনটাকে ডিঅ্যাক্টিভেট করা থেকে শুরু করে পুলিশে কল দেওয়া এবং আরও ধরনের অ্যাক্টিভিটি হবে, তখন এই জিনিসগুলো আপনার অনেক মিনিমাইজড হবে। সেম উইথ আপনার ভল্টে আপনার এই রাতের বেলা সুড়ঙ্গ খুঁড়ে 1 সপ্তাহ ধরে আপনার ভল্টে আপনার ডাকাতি হচ্ছে, এটা তো ধরেন আমি ছোটবেলায় আমেরিকান মুভিতে দেখতাম, সেটা তো আমাদের এই 2015-তে এসে হওয়ার কথা ছিল না। তো এটা আপনার প্রিভেন্ট করতে হলে আপনার এই সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা ইজ সর্ট অফ দ্য অনলি ওয়ে। তো এখন আমরা আশা করি যে ব্যাংকগুলো যত দ্রুত সম্ভব এই বাংলাদেশ ব্যাংকের এই গাইডলাইনটাতে কমপ্লায়েন্ট হবে, সো দ্যাট সেন্ট্রালি যেন ওনাদের এই সবগুলো দেখতে। ইটস নট ভেরি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে। আপনি যদি একটা ব্যাংকের অপারেশন চিন্তা করেন এবং তাদের ইনভেস্টমেন্ট এবং হোয়াট ইজ অ্যাট স্টেক ইফ ইট ইজ নট ডান, তাহলে আপনার ইটস ভেরি ইজিলি ডুয়েবল। এখন হয়নি কেন, এটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে যেটা হচ্ছে যে এটার একটা প্রিপেয়ার্ডনেস আছে। এখন আমার একটা ব্যাংকের 200 ব্রাঞ্চ আছে, 200 ব্রাঞ্চে আমি ধরেন ফর এক্সাম্পল 10 কোটি টাকা ইনভেস্ট করেছি ওভার দ্য লাস্ট 5 years ফর সার্ভিলেন্স সিস্টেমস। এখন এসে আমি দেখছি যে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম ইনস্টল করতে হলে আমি যা লাগিয়েছি গত 5 বছরে সেটা আমার এখন চেঞ্জ করতে হবে, অর ধরেন একটা সিগনিফিক্যান্ট পার্ট চেঞ্জ করতে হবে। দ্যাট বিকামস ডিফিকাল্ট টু জাস্টিফাই আপনার ধরেন অন বুকস, অথবা আপনার কনসিডারিং যে ইনভেস্টমেন্টটা আপনার এখন ভয়েড হয়ে যাবে। কিন্তু এখন যেটা সময় এসছে সেটা হচ্ছে যে ইট রিয়েলি নিডস টু বি ডান। এখন যদি কিছু ব্যাড ইনভেস্টমেন্ট রাইট অফ করতে হয় তাহলে করতে হবে। আপনার কেউ করেনি এমন তো না, আপনার সাউথ ইস্ট ব্যাংক করেছে, সাউথ ইস্ট ব্যাংক করতে পারলে আদার ব্যাংক শুড বি এবল টু ডু ইট অ্যাজ ওয়েল। আর তাছাড়া গ্রাহকদের স্বার্থ যেখানে আসলে সর্বোচ্চ জড়িত, সেটার বিষয় তো আসলে আরো বেশি আপনার ফিনান্সিয়াল ফ্রড, তারপরে ধরেন আপনার একটা ব্রাঞ্চে যারা আপনার কাস্টমার আসছেন, এটিএম এ যারা কাস্টমার আসছেন, তাদের একটা সিকিউরিটির ব্যাপার। হ্যাঁ, আমি যদি জানি যে এখন একটা ব্যাংকে সেন্ট্রাল মনিটরিং হচ্ছে, আই উইল বি মোর কমফোর্টেবল আমার এটিএম কার্ডটা নিয়ে সেটার বুথে ঢোকার, কারণ আই নো যে সামবডি ইজ ওয়াচিং। আমি যদি এখন চোর হই, আমি যদি ডাকাত হই, আমি যদি জানি যে অমুক ব্যাংকে এরকম সারাক্ষণ দেখে, তাহলে আমি একজনকে যখন হাইজ্যাক করব, দেখবো যে তার কার্ডটা সেই ব্যাংকের, আমি তাকে নিয়ে এটিএম বুথে ঢুকবো না ঢুকারই কথা, যে ব্যাংকে নাই সেই ব্যাংকে ঢুকবো। তো এই জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি জিনিসটাকে সলভ করে ফেলা দরকার। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটি কথা বলা হচ্ছে, প্রতিটা এটিএম বুথে এন্টি স্ক্যামিং ডিভাইস বসানোর কথা বলা হচ্ছে। আসলে সেটি কতটুকু সহজ প্রযুক্তি আসলে আমরা ব্যবহার করতে পারি? এটা যেটা হচ্ছে কি যে এটা আসলে মানে এই মুহূর্তে সবাই একটু উত্তেজিত তো রিসেন্ট সিচুয়েশন নিয়ে, ওই জন্য এই ডিভাইসগুলো কিন্তু এটিএম মেশিনগুলো বেশিরভাগ আসে এই ডিভাইস সহ বিল্ট ইন ভিতরে, সো দ্যাট শুড ওয়ার্ক। আর আমি যদি সেটাকে ডিসেবল করি, হ্যাঁ, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম না থাকলে আমি সেটা ডিসেবল করার সময় পাবো। সো অ্যান্টি স্ক্যামিং ডিভাইস বসালেও আমি যদি সেটাকে ডিসেবল করে ফেলি, অর আমার যদি ইন্টারনাল লোক থাকে টু ডিসেবল দ্যাট, যেরকম আপনি বললেন যে ব্যাংকের আপনার কার্ড ডিভিশনের লোকজন ইনভলভ ছিল, তো তাহলে ইট বিকামস অল দ্য মোর ডিফিকাল্ট। সো আমার এই কার্ড সিস্টেম যারা দিচ্ছেন, যারা আপনার এই সার্ভিস দেওয়ার সাথে জড়িত, উই নিড আ সেপারেট গ্রুপ ডুইং দ্য মনিটরিং। আমি যদি ওনাদের উপরেই ডিপেন্ড করি ফর দ্য এন্টায়ার সিস্টেম, তখন ইট বিকামস ডিফিকাল্ট এবং আপনার এই ইন্টারনাল প্রবলেমের আপনার সলিউশন সেটা হবে না। তো অনেকদিন থেকে আপনি ব্যাংকিং সিকিউরিটির সিস্টেমের সঙ্গে জড়িত আছেন, অনেক কাজও করছেন আপনি। তো আপনার কাছে যদি পরামর্শ জানতে চাই, আসলে যেহেতু এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম এবং এটা একটি মেসেজ হিসেবেই দেখছেন অনেকে, তো আপনি আসলে কি কি পরামর্শ দিবেন? কোন কোন বিষয়গুলো আসলে সবথেকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত এ ধরনের ঘটনা প্রতিরোধে? আপনার দুটা সাইড আমরা চিন্তা করতে পারি। একটা যেটা হচ্ছে যে আমাদের এই অনলাইন মনিটরিং সিস্টেম, যেটা যে সিএমএস সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, যেটাতে আপনার একটা সেন্ট্রাল লোকেশন থেকে ব্রাঞ্চ এবং এটিএমগুলো সার্বক্ষণিক দেখা হবে, এবং আপনার সার্টেন টাইপের সিস্টেম যদি কাজ না করে, কোনো ক্যামেরা নষ্ট থাকে, কোনো রেকর্ডার নষ্ট থাকে, এটা যেন সিএমএস থেকে ওনারা সাথে সাথে বুঝতে পারেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারেন।
এটা হচ্ছে আপনার একটা পার্ট। আরেকটা পার্ট যেটা হচ্ছে যে আপনার কাস্টমারদেরকে যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, আপনার স্মার্ট কার্ড ইন্ট্রোডিউস করা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এটার সাথে আমরা যদি পিনকোডের ইউজটা আপনার কম্পালসারি করে দিই, তাহলে আমার মনে হয় যে একটা বেসিক সিকিউরিটি এনশিওর্ড হবে ফর দ্য টাইম বিং, এবং যেটা আপনার খুব ইজিলি এখন ডুয়েবল। আরও অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু সেটা আপনার এই মুহূর্তে রিয়েলিস্টিক হবে না ফ্রম আপনার ফাইন্যান্স পার্সপেক্টিভ এবং আপনার লজিস্টিক্স, যে কতটুকু আমরা ইনকর্পোরেট করতে পারবো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। তো এই দুইটা জিনিস আমাদের এখন খুব শিগগিরই পার্সু করে ফেলা উচিত, যেটা ধরেন আমরা চাইলে 6 মাসের মধ্যে করে ফেলতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা আশা করব এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে, গ্রাহকদের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের নিরাপত্তা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন সিনেস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিমুল হক। চলে যাচ্ছি অন্যান্য খবরে। মান্ধাতা আমলের ওভারল্যাপিং টাইম সিস্টেমের পাশাপাশি 135টি বন্ধ স্টেশনের কারণে কোনোভাবেই রেলের চলাচলের গতি আনা যাচ্ছে না। স্বাভাবিক গতিতে একটি স্টেশন থেকে পার্শ্ববর্তী স্টেশনে যেতে ট্রেনের মাত্র 7 থেকে 8 মিনিট লাগলেও ওভারল্যাপিং টাইম সিস্টেমে তা যেতে হয় 20 থেকে 30 মিনিটে। আর 70 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে বন্ধ স্টেশনগুলোতে গতি কমিয়ে আনতে হয় 16 কিলোমিটারে। 2500 বৈধ অবৈধ লেভেল ক্রসিং এর কারণেও কমছে ট্রেনের গতি। ট্রেনের গতি কমা নিয়ে কমলদের অনুসন্ধানী প্রতিবেদন। ট্রেনে ভ্রমণ করেছেন কিন্তু ট্রেনের গতি নিয়ে বিরক্ত প্রকাশ করেননি এমন যাত্রী খুঁজে পাওয়া যাবে না। ডবল লাইন করেও গতি আনা যাচ্ছে না ট্রেন চলাচলে। সময় টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে এসেছে ট্রেনে গতি না ফেরার কয়েকটি কারণ। এর মধ্যে অন্যতম হলো জনবলের অভাবে বন্ধ হয়ে যাওয়া 135টি স্টেশন। এমনিতেই ট্রেনগুলো সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 72 কিলোমিটার গতিতে চলাচল করে, কিন্তু 16 কিলোমিটার গতিতে বন্ধ স্টেশন অতিক্রম করার পর আগের গতিতে ফিরে আসতে সময় লেগে যায় 10 মিনিট। স্টেশন বন্ধ হলে সেখানে 16 কিলোমিটার গতিতে যাওয়ার নিয়ম, সে আইন আলেমরা মানলেই ট্রেনটা সময়টা অতিরিক্ত লাগতেছে। বন্ধ স্টেশনের পর গতি কমার জন্য রয়েছে মান্ধাতা আমলের ওভারল্যাপিং টাইমিং সিস্টেম। ওভারল্যাপিং সিস্টেমে সময় নির্ধারণ করে দেওয়া আছে। যখন গাড়িটা এখানে সুবর্ণ 21:30, এখন আমি ঢুকে গেলাম পারতলিতে 21:10, 20 মিনিট হাতে সময় থাকার পরও আমি আগে ঢুকতে পারি না ওই 30-এ, কারণ বিফোর টাইম আসার কোনো নিয়ম নেই। এই দুটি সমস্যার পাশাপাশি রয়েছে আরো কিছু প্রতিবন্ধকতা। এতে প্রতিটি ট্রেনের সময় লাগছে বেশি বলে জানালেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। কোথাও কোথাও পাথর নাই বা ক্রসিং বডি হয়তো পুরান, রেল হয়তো ক্ষয়প্রাপ্ত, জয়েন্টগুলো হয়তো লো হয়ে গেছে, এটাকে ডেভেলপ করতে হবে। বিভিন্ন কারণে আমাদের এই গতি নিয়ন্ত্রণ করে আমাকে ট্রেন চালাইতে আমরা ফুল স্পিড দিতে পারি না। এছাড়া লেভেল ক্রসিংগুলোর কারণে নির্দিষ্ট গতিতে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে বলে জানালেন রেলপথ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। আমাদের প্রায় 2700-2800 রেলওয়ে ক্রসিং আছে। এই ক্রসিংগুলোর জন্য আমরা চেষ্টা করছি যেখানে যেখানে আমাদের ওভারপাস করার জন্য গাড়িগুলাকে উপর দিয়ে চলে আসলে তাহলে এই জায়গাটা বেঁচে যায়। প্রতি বছর রেলওয়ে পূর্ব এবং পশ্চিম জোনে 4 থেকে 4.5 কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। আর যাত্রীদের বহনের জন্য রয়েছে অন্তত 300 আন্তনগর, লোকাল, মেল, ডেমু এবং কমিউটার ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত আকারে লোডশেডিং এর আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। গতকাল সকালে বিদ্যুৎ ভবনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, সেচ কাজে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সার কারখানাগুলোতে বন্ধ রাখা হবে। সরকারি হিসেবে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে বর্তমানে প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে বিদ্যুৎ বিভাগের। এরই মধ্যে নতুন করে উৎপাদনে আসছে আরও 4টি বিদ্যুৎ কেন্দ্র, যার মধ্যে কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কম্বাইন্ড সাইকেল ইউনিট চালু করছে সরকার। সব মিলে 535 মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যোগ হবে জাতীয় গ্রিডে। বুধবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে এসব বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। সংযোগ দেবেন গোপালগঞ্জের কোটালীপাড়ার 6000 বিদ্যুৎ গ্রাহককে। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, উৎপাদন পরিস্থিতির উন্নতি হলেও সঞ্চালনজনিত ত্রুটির কারণে এবারও গ্রীষ্মে কিছুটা বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থাকছে। তবে সেচ খাতে সরবরাহ স্বাভাবিক থাকবে। আমাদের হাইস্ট প্রায়োরিটি হলো ফুড সিকিউরিটি। আমরা গত 4-5টা সিজনে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি আমাদের ইরিগেশন পাম্পগুলোকে। এই বছরও আমরা ইরিগেশন পাম্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব।
এই জন্য যদি আমাদের অন্য কোথাও যদি একটু কষ্ট স্বীকার করতে হয়, এটুকু কষ্ট স্বীকার আমাদেরকে করতে হবে। এ সময় উৎপাদন স্বাভাবিক রাখতে সার কারখানাগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। সার কারখানা শুধু যমুনা ছাড়া বাকি সার কারখানাগুলো তারা মেনটেনেন্স কাজ করবে, এটা অন্য বছরও করেছি। সে গ্যাসের সাশ্রয় হলে আমরা মনে করি বিদ্যুৎকে তখন আর একটু বেশি দিতে পারবো। এটা হলো যে আমাদের যেটুকু বিদ্যুৎ আছে আমাদের সব বাংলাদেশের মানুষকে দেই না, যদি দিয়ে একটু কমতি হয় কারো একটু কমতি হল, সেজন্য আমরা যদি কিছু 1-1 ঘন্টা হয় হবে, আমরা তো এইটুকু কষ্ট করতে পারি। ওই অনুষ্ঠানে আরো বলা হয় 2018 সালের মধ্যে সঞ্চালন ও বিতরণজনিত সংকট দূর করতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোকাকোলা কোম্পানি বৈশ্বিক 5x20 কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী 50 লাখ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চায়। সে অনুযায়ী বাংলাদেশে নেয়া ওমেন্স বিজনেস সেন্টার কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। এবারে কার্যক্রম পরিচালিত হবে দেশের খুলনা ও বাগেরহাট জেলায়। বিষয়টি জানাতে বুধবার রাজধানী গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে কোকাকোলা ও কনসার্ন ইউনিভার্সালের যৌথ উদ্যোগে জামালপুরে 10,125 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। চট্টগ্রাম মহানগরীর এক্সেস রোডে ভিন্ন স্বাদের মিষ্টি জাতীয় খাবার শপ ভেরোনার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে বনফুল গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এম.এ. মোতালেব এই সুইটস অ্যান্ড কনফেকশনারি শপের উদ্বোধন করেন। এ সময় বনফুলের চেয়ারম্যান বলেন, শুধু নিছক ব্যবসা নয়, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ খাবার পরিবেশন তাদের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বনফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন ও পরিচালক মোহাম্মদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। এই মুহূর্তে নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত মেলায় আছেন আমাদের সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। বন্দরনগরী চট্টগ্রামে কিছুক্ষণ পর শুরু হবে 4 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। মূলত রিহ্যাবের আয়োজনে আবাসন মেলা, যেখানে প্রায় এই 4 দিনব্যাপী এই মেলার মধ্যে তারা 250 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করা হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই আজকের এই যে কিছুক্ষণ পরে রেডিসন ব্লুতে মেলা শুরু হবে, অর্থাৎ 12টা থেকে মেলা শুরু হবে 4 দিনব্যাপী এবং চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই মেলার মধ্যে মোট আমরা দেখতে পাচ্ছি 72টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে 11টি স্টল রয়েছে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস তৈরি করছে, যেমন জেনারেটর সহ অন্যান্য সামগ্রী, এবং 60টি প্রতিষ্ঠান রয়েছে যারা ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক সহায়তা দেওয়ার জন্য ভবন তৈরি ক্ষেত্রে বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সে ধরনের প্রতিষ্ঠান। আর বাকিগুলো রয়েছে বিশেষ করে যারা আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট এই ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে। এবং কিছুক্ষণ পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, আজ বিকেল 3টা থেকে মূলত দর্শনার্থীদের জন্য এই মেলা খুলে দেওয়া হবে। যেহেতু একটি 5 তারকা মানের হোটেল, সেখানে এবং রিহেব কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে মাত্র শুরু বুকিং দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও যে স্টলগুলোর নির্মাণ কাজ শুরু হচ্ছে। মূলত সকাল থেকে স্টলের কাজ নির্মাণ কাজ শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শেষ হবে আশা করা হচ্ছে, কারণ দুপুর বেলা 12টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের এই মেলা উদ্বোধন করার কথা রয়েছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন বন্দরনগর রাজধানী ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামের স্থান, সেই কারণে তারা চেষ্টা করছেন বড় একটা চট্টগ্রাম বড় একটা বাজার রয়েছে সেই বাজারটি ধরার জন্য। এবং এবার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 250 কোটি টাকা তারা ফ্ল্যাট বিক্রি পাবে বলে অনুমতি পাবে বলে তারা, বা তারা যারা যে বুকিং পাবে বলে তারা আশা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু স্টল রয়েছে, যে মধ্যে স্টল রয়েছে 11টি স্টল, যে বিল্ডিং ম্যাটেরিয়ালস, বিভিন্ন সামগ্রী, স্যানিটারি সামগ্রী তৈরির ধরনের রয়েছে 11টি প্রতিষ্ঠান, এবং 60টি রয়েছে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যারা ফ্ল্যাট কিনা বা প্লট বুকিং দেওয়ার ক্ষেত্রে যে আর্থিক সহায়তা দিয়ে থাকে সেই ধরনের 60টি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত স্টলগুলির তৈরি কাজ শুরু হয়েছে, শেষ পর্যায়ে রয়েছে এবং 12টার মধ্যে মেলা উদ্বোধন হবে। এখন পর্যন্ত এই ছিল ইমতিয়াজ চট্টগ্রামে যে আবাসন মেলা 4 দিনব্যাপী, সে আবাসন মেলা সর্বশেষ। দর্শক, চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনায় ডলারের বিপরীতে প্রায় 2.5% কমে গেছে পাউন্ডের মান। ইউ থেকে বেরিয়ে গেলে একইভাবে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি, চাকরির বাজার, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একই মন্তব্য জার্মানিরও।
ব্রিটেনের ইইউ থেকে বের হয়ে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা বহুদিনের। সবকিছুর অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিশ্চিত করেছেন আগামী 23শে জুন অনুষ্ঠিত হবে ব্রেক্সিট নিয়ে গণভোট। এরপরই সিদ্ধান্ত হবে ব্রিটেন ইইউতে থাকবে কিনা। রাজনৈতিক কিংবা কূটনৈতিক কারণে বিষয়টিকে অনেকে সমর্থন করলেও ব্যবসায়িক দিক বিবেচনায় বিশ্লেষকরা মনে করছেন ইইউ থেকে বের হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্রিটেনের। অন্তত 100টি ব্যবসা প্রতিষ্ঠানের উপর করা গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। শুধু তাই নয়, চাকরির বাজারে অস্থিরতা তৈরি সহ দেশটিতে কমবে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। ইউরোপে ব্রিটেনের থাকা না থাকার উপর যুক্তরাজ্যের অর্থনীতির অনেকাংশই নির্ভর করছে। ইউরোজোন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া মানে স্বল্প এবং দীর্ঘমেয়াদে ব্রিটেনেরই ক্ষতি। তাই জুনে গণভোট হওয়ার কথা থাকলেও এখন থেকেই টালমাটাল ব্রিটিশ অর্থনীতি। বিশেষ করে শেয়ার বাজার, বিনিয়োগ এবং রপ্তানি খাতে তো এখনই অস্থিরতা তৈরি হয়েছে। ব্রেক্সিটের কারণে ক্ষতির মুখে পড়বে ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক 22,900 কোটি ডলারের বাণিজ্য। তাই ব্যবসায়িক স্বার্থ এবং সার্বভৌমত্বের কারণে ব্রিটেনের ইইউ সদস্যপদ ত্যাগ করা উচিত হবে না বলে মনে করছে জার্মানিও। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে গোটা ইইউতে নেতিবাচক প্রভাব পড়বে। ব্রিটেনের এই গণভোটের সিদ্ধান্তটা নিতান্তই ভুল মনে হয় আমার। জানি ব্রিটেন আমাদের সাথে একমত নয়, কারণ একাত্মতা এবং সার্বভৌমত্বের একটা ব্যাপার আছে। কেউ কেউ বলছেন ব্রেক্সিটের কারণে পাউন্ডের মান কমছে। এতে বিশ্ববাজারে স্বল্প মূল্যে ব্রিটিশ পণ্য রপ্তানি করতে পারায় আন্তর্জাতিকভাবে পরিচিতি পাচ্ছে দেশটি। অবশ্য ব্রেক্সিটের নেতিবাচক দিকগুলো বিবেচনায় রেখে বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বিশ্লেষকরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। বিশ্ব অর্থনীতি বর্তমানে বেশ সংকট সময় পার করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি মনে করছে সম্পত্তির দাম কমতে থাকা এবং বিভিন্ন সংকট বাড়তে থাকায় বিশ্ব অর্থনীতি দিন দিন দুর্বল হচ্ছে। সাংহাইতে G20 অর্থমন্ত্রীদের সম্মেলনের আগে এমন পূর্বাভাস দিল IMF। তাছাড়া চীনের মন্থর অর্থনীতিকেও এর জন্য দায়ী করছে সংস্থাটি। IMF এর প্রতিবেদনে দেখা যায় উন্নত দেশগুলোর প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হচ্ছে। তাছাড়া কিছু দেশে ভোক্তা চাহিদা ক্রমেই কমে যাচ্ছে। এমন অবস্থায় বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি মন্থর হয়ে পড়েছে। I very much hope that it's a question of timing and not a question on this governance reform. আবার জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন বিল পরিশোধে দিন দিনে বাড়ছে পজ মেশিনের ব্যবহার। জালিয়াতি রোধে গ্রাহকদের সচেতন হওয়ার বিকল্প নেই বলছে সংশ্লিষ্টরা। মান্ধাতা আমলের ওভারল্যাপিং টাইম সিস্টেম সহ নানা কারণে বাড়ছে না রেল চলাচলের গতি। ট্রেনের গতি কমার জন্য দায়ী 2,500 বৈধ অবৈধ লেভেল ক্রসিংও। সঞ্চালন জটিলতায় এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত লোডশেডিং হবে জানিয়েছে জ্বালানি উপদেষ্টা। সেচে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার আশ্বাস। বন্ধ থাকবে সার কারখানা। ইইউ থেকে বের হয়ে গেলে কমবে ব্রিটেনের প্রবৃদ্ধি। দেশটির চাকরির বাজার ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।